আবারও এপিবিএনের হোয়াটসঅ্যাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকির বার্তা দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা জোরদার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রাত 11টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে পাকিস্তানের 1 নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এর আগে মঙ্গলবার সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে তল্লাশি চালিয়ে বোমা বা এই জাতীয় কোনো বস্তুর সন্ধান পায়নি বোমা নিষ্ক্রিয়কারী দল। জুলাই আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। অর্থবছরের প্রথম 3 মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে 71% কমেছে, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগ কমার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের শুরু থেকেই দেশ জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগ সরকার পতন হলে তৈরি হয় নতুন পরিস্থিতি। এরপরও কাটেনি অস্থিরতা। নানা দাবিতেই বিভিন্ন সংগঠন বরাবরই পথে নেমেছে। সব মিলিয়ে অর্থনৈতিক কাঠামো ঝুঁকিতে পড়ে, যার প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে $1 বিলিয়ন কম। জুলাই সেপ্টেম্বর সময়ে বিদেশ থেকে সরাসরি বিনিয়োগ এসেছে $96 কোটি 90 লাখ। আর এ সময় বিদেশি বিনিয়োগকারীরা $86 কোটি 50 লাখ নিয়ে গেছেন। এতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে $10 কোটি 40 লাখ। বছরের ব্যবধানে বিনিয়োগ কমেছে $25 কোটি 60 লাখ বা 71%। এমন সময় বিদেশি বিনিয়োগে খরার তথ্যটি সামনে এসেছে যখন বিনিয়োগ টানতে বিডা হিটম্যাপ ঘোষণা করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশে আগেও ব্যবসা বাণিজ্যের পরিবেশ খুব একটা অনুকূলে ছিল না। বিনিয়োগ আকর্ষণে অনেক অর্থনৈতিক অঞ্চল তৈরি হলেও সেগুলো ব্যর্থ হয়েছে। আমাদের 100টার প্রয়োজন নেই, আমাদের 3টা ভালো যদি ইকোনমিক জোন করতে পারি, যেটাতে দেশটাকে দেখে দেশকে ভাগ করে করতে পারি, তাহলেই কিন্তু অনেক উন্নতি হবে। ঠিক মতো ফ্যাসিলিটি দিয়ে, যেখানে পানির অ্যাক্সেস আছে, গ্যাসের অ্যাক্সেস আছে, পাওয়ারের অ্যাক্সেস আছে, আমরা ওয়ার্কারদের অ্যাক্সেস পাচ্ছি, সেটা যদি করতে পারি তার মাধ্যমেই কিন্তু বিনিয়োগ আসবে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ এফডিআই এসেছে যুক্তরাজ্য থেকে $62.20 মিলিয়ন। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে $61.39 মিলিয়ন ও চীন থেকে বিনিয়োগ এসেছে $55.79 মিলিয়ন। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজারে চালের সংকট নেই, কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। 2 সপ্তাহ ধরে মোটা চালের দাম 58 টাকা কেজি আর সরু চাল কমপক্ষে 80 টাকা। খুচরা বিক্রেতা ও মিল মালিকরা বলছেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চাল মজুত করেছে, দাম বাড়াচ্ছে তারাই। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে, এতে দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। কারওয়ান বাজার, নিউ মার্কেট ও মোহাম্মদপুর কৃষি মার্কেট কোথাও চালের ঘাটতি নেই। সব দোকানে বিপুল মজুদ, কিন্তু দাম বাড়তি। রাজধানীতে মিনিকেট ও নাজিরশাহেল চালের চাহিদা বেশি। সেই সরু চালের দাম 80 টাকা বা তারও বেশি। মোটা চালও বিক্রি হচ্ছে 58 টাকায়। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আর ইনকাম তো অবশ্যই কম। আমাদের তো মাসিক বেতন পাই হলো মাসে 11,000 টাকার মতো বেতন পাই। সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। বিভিন্ন কোম্পানিদের নিয়ন্ত্রণে চলে গেছে বাজারটা, কারণ হলো কোম্পানিরা চাইল ধান স্টক করে ওরা যখন যে রেট বাজার করে তাই হয়। সবচেয়ে বেশি চাল সরবরাহ হয় কুষ্টিয়া থেকে। চালের দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। মিলাদের মজুদ থাকে, এটা অবৈধ মজুদ, যে মজুদ থাকে অনেকে তাদেরকে ধরতে পারে যে তুমি মজুদ করছো, যেহেতু বেশি দামে কিনছো এখন কম দামে বেচো। এখন মজুদ করলে পরেও সরকার থেকে অনেক সমস্যা করে। একটা নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন যে একটা মিলার কী পরিমাণ ধান মজুদ করতে পারবে। ভোক্তাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। তবে খাদ্য উপদেষ্টার দাবি 10 লাখ টন চাল ও গম আমদানি করা হচ্ছে, দাম কমবে। আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং সোর্স হবে মাল্টিপল সোর্সের জন্য আমরা ইয়ে করবো। আমরা যেমন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে আর সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকেও দাম একটু বেশি হলেও আমরা আনবো।
সরকারি গুদামে চালের মজুদ কমে দাঁড়িয়েছে 9 লাখ টনে। কম দামে চাল বিক্রিও বন্ধ করে দিয়েছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোল দিয়ে কি পরিমাণ চাল প্রতিদিন আমদানি হচ্ছে, আর বাজারে এর কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? জানেন, আমি প্রথম বলে রাখি, দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে চাউল আমদানি অলরেডি অব্যাহত রয়েছে, যেখানে গত 2 বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় গত 2 মাসে 9,662 মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে আমার বন্দর জানিয়েছে। যেখানে বাংলাদেশের চালের বাজারে বাজার দরটা স্থিতিশীল রাখতে বাংলাদেশ সরকার প্রায় 3.5 লাখ মেট্রিক টন চাল আমদানির যে অনুমোদন দেন, সেই চাল আমদানি তো অব্যাহত রয়েছে। নতুন করে খাদ্য উপদেষ্টা চাল আমদানি আরো 10 লাখ মেট্রিক টন খাদ্য চাল বা গম আমদানির অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে আমরা সংশ্লিষ্ট আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যারা তারা জানিয়েছে যে বাংলাদেশে প্রায় এখনো 13 লক্ষ মতন খাদ্য মজুত রয়েছে, যেখানে প্রায় 8,82,00,000 মেট্রিক টন চাউল আর 3,41,000 মেট্রিক টন গম বাংলাদেশের খাদ্য গোদামে মজুত আছে। কিন্তু তারপরেও দেশের চালের দাম অনেকটা স্থিতিশীল রাখার জন্য নতুন করে যে 10 লক্ষ মেট্রিক টন চাল আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা বেনাপোল স্থলবন্দর চাল আমদানি অব্যাহত রয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গত 3 দিনেও বেনাপোল বন্দর দিয়ে প্রায় 662 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমি বলে থাকি, আমি বেনাপোল, সারসা, নাভারণ সহ বিভিন্ন বাজার আমি ঘুরে দেখেছি, চালের বাজার অর্থাৎ ভারত থেকে চাল আমদানি হলেও বাজারটা যেন নিয়ন্ত্রণে আসছে না। সেক্ষেত্রে মোটা চাল যা 52 টাকায় বিক্রি হচ্ছে বা 62 টাকায় বিক্রি হচ্ছে, মধ্যম সারির চালটা চিকন চাল এখানে 72 টাকা বিক্রি হচ্ছে, যেটা 1 সপ্তাহ ধরে এই চালের বাজারটা স্থিতিশীল রয়েছে। অর্থাৎ ভারত থেকে চাল আমদানি হলেও বাজারটা যেন নিয়ন্ত্রণে আসছে। অন্যদিকে নতুন ধান ঘরে আসলেও চালের অর্থাৎ যারা মোকাম থেকে চাল কিনছে, মিল গেটে চালের দাম বৃদ্ধি সহ যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে চালটার দামটা যেন নিয়ন্ত্রণে আসছে না। আমার সাধারণ ব্যবসায়ী বা ক্রেতারা যেটা জানিয়েছে, যদি বাজার মনিটরিং করা হয় বা ভারত থেকে চাল অব্যাহত থাকে, সেক্ষেত্রে দামটা হয়তো কিছুটা আগামীতে আরো কমতে পারে। তবে আমরা অনেকটা বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা জানিয়েছে যে চাল আমদানি অব্যাহত রয়েছে, অর্থাৎ আগামীতে 2-1 সপ্তাহের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আসবে। এই ছিল সর্বশেষ আপডেট খবর, আমি পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছেন সহকর্মী এম এ রহিম। ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে চাল আমদানি। এতে পাইকারিতে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে দাম। তবে খুচরা পর্যায়ে এখনও আগের দামেই কোথাও কোথাও 2-1 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, আমদানি চাল খুচরা বাজারে না আসায় কোনো প্রভাব নেই। ধান সংকটের অজুহাতে অস্থির দেশের চালের বাজার, যার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দেয়, প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক। তবে ডিসেম্বরের শেষে ডলারের দাম 120 থেকে 126 টাকাতে ওঠায় আমদানি চালের দামও বৃদ্ধি পায় কেজিতে 4 থেকে 5 টাকা, কমে যায় আমদানি। তবে গত সপ্তাহে ডলারের মূল্য কিছুটা স্থিতিশীল হওয়ায় চালের আমদানি বেড়েছে। 2 টাকা ডলার দাম কমছে এবং মার্কেটে বেচা কিনা নাই। এই বেচা কিনা না থাকার কারণে আমদানি কারখানা কি দিচ্ছে, 2 থেকে 3 টাকা লস করে দিচ্ছে। বন্দরে গড়ে প্রতিদিন 50 থেকে 70 ট্রাকে চাল আসছে। এসব চাল পাইকারিতে স্বর্ণা 2 টাকা কমে 51 টাকা, সম্পা কাটারি 3 টাকা কমে 67 টাকা, আতপ 2 টাকা কমে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এর প্রভাব নেই খুচরা বাজারে, বরং কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ডলারের দাম কমাতে আমদানি বেশি হয়েছে, এই কারণে চাউলের দাম পার কেজি 3 টাকা থেকে 2.5 টাকা কমে গেল। খুচরা বিক্রেতাদের দাবি, আমদানির চাল এখনও আসেনি বাজারে, যার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এদিকে বন্দরের রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দিতে কিছুটা সময় লাগছে। পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আমদানি হওয়ার পরও দেখা যাচ্ছে ওইভাবে বাজারে আসতেছে না, চালটা বাইরে চলে যাচ্ছে। আমদানি রপ্তানির ভিতরে সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে, যা গতকালকে আমাদের 120 ট্রাক চাউল আমদানি হয়েছে এবং আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। গত 11 নভেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত ভারত থেকে 2530 ট্রাকে 1,03,250 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এখন প্রতিদিনই আসছে চাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ক্ষমতার অপব্যবহার করে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই জন্য গঠন করা হয়েছে 5 সদস্যের টিম। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সরকার আয়োজন করেছিল একাদশ সংসদ নির্বাচন, যাতে অংশ নিয়েছিল বিএনপি সহ দেশের সব বড় রাজনৈতিক দল। 2018 সালে আয়োজন করা নির্বাচনের আগের দিন রাতেই পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ভরা হয় ব্যালট বাক্স। ভোট জালিয়াতির সাথে নির্বাচন কমিশন ও এর কর্মীদেরও জড়িত থাকার অভিযোগ আসে। দুদক মহাপরিচালক জানান, আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধান করা হবে। প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ছাড়াও যার বিরুদ্ধেই ভোটে কারচুপির প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। যাদেরকে মনে করবেন এটা রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকেই অনুসন্ধানের আওতায় আনা হবে। এছাড়া পর্যায়ক্রমে 2014 ও 2024 সালের নির্বাচনে কারচুপিকারীদের বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চালাবে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকটকে মানবিক বিপর্যয় উল্লেখ করে তা কাটাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিগত এই সংকট নিরসনে চলতি বছর আন্তর্জাতিক সম্মেলন করবে বাংলাদেশ, এমন তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গা সংকট বিশ্ববাসীর কাছে তুলে ধরা। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে, গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেইন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে। দেখাতে হবে যে এটা কত বড় একটা ক্রাইসিস, কত বড় একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস। এবং শুধু রাজনৈতিক দল নয়, দেশ গঠনে সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্য গড়া প্রয়োজন, নয়তো জুলাই আন্দোলন সার্থক হবে না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে উঠে আসে এসব কথা। সেখানে রাজনীতিবিদেরা বলেন, অভ্যুত্থানের ঘোষণাপত্রের আইনি ভিত্তি নিয়ে আলোচনা জরুরি। এছাড়া সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ঐক্য নিয়ে এই সেমিনারের আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ। সেখানে অংশ নেন রাজনীতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। নেতারা বলেন, দলগুলো সংস্কারের জন্য প্রস্তুত, তবে নির্বাচনের আগে যেমন ন্যূনতম সংস্কার দরকার, তেমনি সংস্কার বাস্তবায়নের জন্য ভোট জরুরি। এছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন তারা। বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে কিংবা কেউ করে ফেলতে পারেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজেই সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। নিউ ওয়েজ সম্পাদক নুরুল কবির বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। তবে শুধু রাজনৈতিক দল নিয়ে ঐক্য হলে জুলাই আন্দোলন সার্থক হবে না। মাইনরিটি জনগোষ্ঠী, সেইটা আপনার জাতিগত হোক কিংবা ধর্মগত হোক, তারা যে সাম্প্রদায়িকতা দেখায় সংঘবদ্ধ থেকে, এইটাকে ঠিক সাম্প্রদায়িকতা বলে না। এটা যে মেজরিটির ভয়ে তার প্রতিক্রিয়া। পৃথিবীর সমস্ত দেশে কেন মাইনরিটি কমিউনিটি সংঘবদ্ধ থাকে, যে ডিফেন্সিভ থাকে? কারণ মেজরিটি তার প্রেজেন্স, হেজিমনিক প্রেজেন্স, একটা আধিপত্যবাদী প্রেজেন্স এমনি থাকে। জাতীয় নির্বাচনে না ভোটের বিধান থাকা জরুরি বলেও মন্তব্য তার। বিধানটা যুক্ত করা উচিত এই সংস্কার প্রক্রিয়ায়। কেন? আমার আলাল ভাইকে পছন্দ হয়, তার পার্টি পছন্দ হয় না, কিন্তু তার পার্টি পছন্দ হইলে আমার আলাল ভাইকে পছন্দ হইল না, আমি কি করব?
মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 23 বছরেও কাজ শুরু করতে পারেনি ওয়াসা। পানির বিল ও প্রভাব হাতছাড়া হবার শঙ্কায় ওয়াসা প্রতিষ্ঠার প্রস্তাব একাধিকবার সিটি কর্পোরেশন প্রত্যাখ্যান করলেও নগরবাসীকে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। সংকট মোকাবেলায় ব্যক্তি উদ্যোগে বসানো হচ্ছে সাবমার্সিবল নলকূপ। এতে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনকভাবে। প্রায় 6 লাখ মানুষের নগরী বরিশাল সিটি কর্পোরেশন। এসব বাসিন্দাদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে এখনও প্রতিষ্ঠা করা যায়নি ওয়াসা। নগরবাসীর অভিযোগ, পানির বিল বাবদ বছরে কোটি টাকা আয়কে বড় করে দেখছে কর্পোরেশন। এজন্য জনসেবা উপেক্ষিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন তার ক্ষমতা এবং অর্থনৈতিক যে লাভ, সেটার বাইরে যায় জনগণের ইচ্ছার প্রতিফলনের কখনো চায় না। ওয়াসা হইলে ভিন্ন একটি দপ্তর হবে এবং সেখানে তাদের আয়টা কমে যাবে। সেই আয়ের স্বার্থে জনগণকে ভোগান্তির মধ্যে তারা রাখছে। সিটি কর্পোরেশন যে পানি সরবরাহ করে তা চাহিদার তুলনায় অনেক কম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে পানির চাহিদা পূরণে ওয়াসার বিকল্প নেই। একটা সম্পূর্ণ ভিন্ন ডেডিকেটেড প্রতিষ্ঠান থাকা খুব জরুরি। সেই ক্ষেত্রে যেটা সমাধান হতে পারে, ওয়াসা একটা সমাধান হতে পারে। তারা শুধু পানি সরবরাহটা দেখবে, একই সাথে পয়নিশেশনটা দেখবে। পানি সংকট মোকাবেলায় সাবমার্সিবল নলকূপ স্থাপন করায় প্রভাব পড়েছে ভূগর্ভস্থ পানির স্তরে। নগরীর চরবাড়িয়া, রায়পাশা, চরকাউয়া সহ বিভিন্ন এলাকায় পানির স্তর নেমে গেছে 40 ফুট পর্যন্ত। 1000 থেকে 1200 ফুটের নিচে গেলে মূলত খাবার যোগ্য পানি পাওয়া যায়। সুতরাং এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ডের যে পানি সেটা থাকবে না এবং পরিবেশ প্রতিবেশে আমরা একটা বিপর্যয় আশঙ্কা রয়েছে। একাধিকবার ওয়াসা প্রতিষ্ঠার দাবি উঠলেও বারবার তা প্রত্যাখ্যান করে এসেছে সিটি কর্পোরেশন। 6 বার চেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোবারই ডাটা তাদেরকে দেইনি এবং সর্বশেষ সেটা নেতিবাচক মন্তব্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে 22 সালে। তবে নতুন করে স্থানীয় সরকার বিভাগকে প্রস্তাবনা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগে আমি কথা বলেছি আমাদের অনেক উপসচিবের সাথে। তারা বলছেন যে স্যার এটা একটা দিয়ে দেন, এটা খুবই ভালো প্রজেক্ট, আমরা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো। এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে যে এটা একটা প্রস্তাব দেওয়ার জন্য। ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে পানির সংকট থেকে উত্তরণে দ্রুত ওয়াসা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, সিটি কর্পোরেশন তো পুরোপুরি পানি সরবরাহ করতে পারছে না, তারপরেও তারা ওয়াসা প্রতিষ্ঠা করতে কেন দিচ্ছে না? আর ওয়াসা না থাকা কী ধরনের সমস্যা হচ্ছে জানাবেন। জি দেখুন, আসলে বরিশাল প্রতিষ্ঠিত হওয়ার পর, মানে বরিশালের বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু বরিশালের যে পানির চাহিদা, সেই পানির চাহিদা কিন্তু সিটি কর্পোরেশন থেকে মেটানো যাচ্ছে না। যেটি হচ্ছে যে আসলে বরিশাল সিটি কর্পোরেশন নগরীর 30টি ওয়ার্ডে যে পানি সরবরাহ করছে তা পর্যাপ্ত না বলে কিন্তু ইতিমধ্যেই নগরবাসী কিন্তু তারা ক্ষোভও প্রকাশ করেছেন। তারা বলছেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় পানির লাইন নেই, সেক্ষেত্রেও কিন্তু বিল ধার্য করা হচ্ছে এবং বিল কিন্তু নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই ওয়াসা কিন্তু দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষেরও দাবি, সচেতন মহলের দাবি, কিন্তু এই বিষয়টি কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনে বছরের পর বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কেউই কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তবে বর্তমানে যে সিটি কর্পোরেশন প্রশাসক রয়েছেন এবং প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং তারাও বলছেন যে আসলে 2018 সালে কিন্তু একবার বরিশাল সিটি কর্পোরেশনে এই ওয়াসার যে একটি করা হয়েছিল, যেটিকে আনার একটি পরিকল্পনা করা হয়েছিল, সেটি কিন্তু আসলে বাতিল করা হয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন সময় বাতিল করা হয়েছে, যার ফলে কিন্তু নগরবাসী যে বিশুদ্ধ পানির যে চাহিদা, সেই চাহিদা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষ সাবমার্সিবল বসাচ্ছেন নিজ উদ্যোগে, সেখানেও কিন্তু আসলে অনেকে পানি পাচ্ছে না, সময় মতো পানি পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিনের একটি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সচেতন মহল বলছে যে এটির একটি বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি এবং বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছেও তিনি তারা দাবি জানিয়েছেন যাতে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যাতে এই ওয়াসা প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের যে দাবি, দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি যাতে পূরণ হয়। যেহেতু বরিশালে কিন্তু ধীরে ধীরে ওয়ার্ড বাড়ছে, সেক্ষেত্রে মানুষের জনসংখ্যা বাড়ছে, সেই জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য কিন্তু এই ওয়াসা প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করেন এখানকার সচেতন মহল। বরিশাল থেকে জানাচ্ছিলেন আলামিন।
গাজীপুরের চক্রবর্তী এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এ সময় বেশ কয়েকটি কারখানা যানবাহনে আগুন ও ভাঙচুর করে তারা। স্থানীয়রা জানায়, বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা বুধবার বিকেলে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় 20টি যানবাহনে হামলা ও 2টি গাড়িতে আগুন দেয় উত্তেজিত শ্রমিকেরা। এ সময় সংবাদ সংগ্রহে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ পদগুলো খালি। দীর্ঘ সময় ধরে এসব পদ খালি থাকলেও এখন পর্যন্ত এসব পদে নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে গতি ফিরছে না শিক্ষা খাতে। শিক্ষা গবেষকরা বলছেন, এসব পদে দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের নিয়োগ দিতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর 5 মাস পার হয়েছে, কিন্তু শিক্ষা প্রশাসনে এখনো গতি আসেনি। স্কুল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজের দেখভাল করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। অথচ 5 আগস্টের পর থেকে গুরুত্বপূর্ণ এই দপ্তরের মহাপরিচালক পদে কাউকে পূর্ণ দায়িত্ব এখনো দেয়া হয়নি। সেই সঙ্গে এখানকার আরও 2টি পরিচালক পদও ফাঁকা। আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। অথচ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ গত 18 ডিসেম্বর থেকে ফাঁকা। এই বোর্ডের চেয়ারম্যান সকল বোর্ডের সমন্বয়ক হিসেবে কাজ করে। সেই সঙ্গে আরও কয়েকটি বোর্ডের গুরুত্বপূর্ণ পদও ফাঁকা। জাতীয় শিক্ষা প্রশাসন একাডেমির মহাপরিচালক পদ ডিসেম্বর থেকে ফাঁকা। এরকম শিক্ষার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলো ফাঁকা রয়েছে। চেয়ারম্যান, মহাপরিচালক, এই জায়গাগুলো খালি থাকলে কিন্তু প্রশাসনে কাজ করে না। মন্ত্রণালয় তো আসলে কাজ করে না, কাজ করে অধিদপ্তর পরিদপ্তর যারা আসে এগুলো সেই জায়গাতে। তো সেই জায়গায় যদি গুরুত্বপূর্ণ এবং ডাইনামিক লোক যদি না বসানো হয়, তাহলে এই প্রশাসন স্থবিরই থাকবে। শিক্ষা দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠ অধ্যাপকরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, তদবিরের চাপে এসব পদে নিয়োগ দেয়া যাচ্ছে না। এর মধ্যে যোগ্যদের খুঁজে বের করা হচ্ছে। তিনি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা মতাদর্শের দিক থেকে, এবং তার শিক্ষাগত যোগ্যতা ভালো হতে হবে। তিনি কোনো দুর্নীতিতে আগে থেকে জড়ানো ছিলেন না, এটা দেখতে হবে। এসব পদে নিয়োগের জন্য শতাধিক সিভি জমা পড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে হলে একদিকে যেমন সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে, সেই সঙ্গে দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর এজন্য যোগ্যদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে স্কুলের সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বাধ্য হয়ে 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে গ্রামের স্কুলে। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় সেখানে যেতেও পড়ছেন দুর্ভোগে। সদরের 2টি স্কুলে আরও শিফট চালু ও নতুন বিদ্যালয় স্থাপনের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। নেত্রকোনার গারোপাহাড়ি এলাকা কলমাকান্দা উপজেলা সদরে একটি মাধ্যমিক বয়েজ স্কুল ও একটি গার্লস স্কুল। সদরের 6 কিলোমিটারের মধ্যে আর কোনো মাধ্যমিক স্কুল নেই। অথচ এই এলাকায় 18 প্রতিষ্ঠানের 2000 শিক্ষার্থী 5ম শ্রেণী পাশ করে ভর্তি হচ্ছে দূরের গ্রামের স্কুলে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীরা। লেখাপড়ার অনেক ক্ষতি হয়, আসতে যেতে অনেক কষ্ট হয়। বন্যার সময় অনেক রাস্তাঘাট ভেঙে যায় এবং 2টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠান নাই। উপজেলা সদরে 2টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই, এবং ওই স্কুলগুলিতে 110 জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ায় বাকি শিক্ষার্থীরা জড়ে পড়ারও একটা হুমকি থাকে। পাশাপাশি অনেক গরিব শ্রেণীর শিক্ষার্থী থাকে, ভালো স্টুডেন্ট থাকে, তারাও এই স্কুলগুলিতে ভর্তি হতে পারে না। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। সরকারের কাছে আবেদন করে যদি আনতে পারে সেটা আমি উৎসাহ প্রদান করি, যেখানে আরেকটা সরকারি স্কুলে আরেকটা শিফট হলে এলাকাবাসী অনেক উপকৃত হয়। প্রতি বছর মাত্র 220 জন শিক্ষার্থী পড়তে পারেন কলমাকান্দা সদরের 2টি স্কুলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কনকনে ঠান্ডার কারণে কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে গেছে নওগাঁয়। এতে কমেছে বোরো মৌসুমের আবাদের গতি। এছাড়া কৃষি উপকরণের দাম বাড়াও দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকের। নওগাঁয় জানুয়ারি থেকে শুরু হয় বোরো মৌসুমের আবাদ।
চারা রোপণ চলে ফেব্রুয়ারিতেও। মৌসুম শুরুর পর থেকে মাঠে মাঠে চলছে জমি তৈরি ও চারা রোপণের কাজ। তবে কৃষকের কাজে কিছুটা গতি কমিয়েছে কনকনে ঠান্ডা। তীব্র শীতের মধ্যে কৃষি শ্রমিক পাওয়া কঠিন, তাই অপেক্ষায় থাকতে হচ্ছে কৃষককে। পাশাপাশি কৃষি উপকরণের দাম বাড়ায়ও চিন্তা বাড়িয়েছে চাষির। সারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে। এখন একটা জমিতে চাষ করতে গেলে 500 টাকার নিচে কোনো বিলের মাটিতে হাল বাইলে 600 টাকা বিঘা নিচ্ছে। কোনো কৃষি অফিসার আমাদের এই মাঠে কোনো পরামর্শ দিতে আসে নাই। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বড় মৌসুমে ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। সার সেচ নিয়ে কোনো সংকট হবে না বলে দাবি কর্মকর্তাদের। আমরা কৃষক পর্যায়ে কৃষকদের সুষম সার ব্যবহার, বোরোর আধুনিক প্রযুক্তি, পানি ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করছি যে আমাদের বোরো আবাদের যে শুরুটা এটা ভালো হয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় 1,92,920 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে চারা রোপণ হয়েছে 10 ভাগ জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়াকাটায় নষ্ট হওয়ার উপক্রম 240 বছরের প্রাচীন সেই নৌকা। 12 বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন। নৌকাটি বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে, খসে পড়ছে কাঠও। প্রাচীন নৌকা সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 2012 সালে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টের 3 কিলোমিটার পূর্ব দিকে জেগে ওঠে ঐতিহ্যবাহী পালতোলা নৌকাটি। 1 বছর পর সংরক্ষণ করা হয় রাখান মার্কেটের কাছে বৌদ্ধবিহারের পাশে। নৌকাটি প্রায় 200 বছরের বেশি পুরনো হতে পারে বলে ধারণা। নৌকার প্রধান আকর্ষণ লোহার ভারী বিশালাকৃতির শিকল। এর ইতিহাস ঐতিহ্য জানতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক পুরাতন একটা নৌকা, দেখে খুব ভালো লাগলো এবং এরকম নৌকা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। সে দেখতে পেলাম পুরানো একটা জরাজীর্ণ একটি নৌকা আছে, নৌকাটা দেখে ভালো লাগছে। কিন্তু নৌকাটা যদি সুন্দর মেরামত করা হতো তাহলে আরো দর্শকরা দেখে আনন্দ পেত। জায়গাটা যদি আরেকটু মেরামত করা হয় বা এটা যদি আরেকটু বেশি প্রচার করা হয় তাহলে হয়তো এখানে আরো পর্যটন শিল্প আরো বেশি মানুষ আসবে। তবে সংস্কারের অভাবে নৌকাটি বেহাল। অনেক জায়গা থেকে খসে পড়েছে কাঠ। নৌকাটি সংস্কার করে পুরনো রূপে ফেরালে দর্শনার্থী আরও বাড়ার আশা করা হচ্ছে। নৌকায় যেসব মালামালগুলো ছিল এগুলো যে সংগ্রহ করে এখানে মিউজিয়াম সিস্টেম করে রাখা হয় তাহলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও আয়ের উৎস আরও বেড়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন নৌকাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাচীন ঐতিহ্য বহন করে, আশা করছি এটি যদি আরেকটু রক্ষণাবেক্ষণ করা যায় এবং একটু মিউজিয়ামে রূপান্তরিত করা যায় তাহলে দর্শকদের চাহিদা বাড়বে এবং পর্যটকরাও ওই কুয়াকাটা একটি ভিন্ন মাত্রা দেখতে পাবে। 72 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নৌকাটির ওজন 90 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।